সংস্কৃত বর্তিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমরা কাব্যপ্রকাশের প্রথম উল্লাস পড়েছি। দ্বিতীয় উল্লাসের শব্দ এবং অর্থের ভেদ, সেখানে বৃত্তি কি এবং বৃত্তির ভেদ কি 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 আছে এই বিষয়ে আমরা পড়েছি। এবং তাৎপর্য বৃত্তি কি তা পড়তে গিয়ে আমরা অভিহিত অন্বয়বাদ এবং অন্বিত অভিধানবাদ এই দুটি পড়েছি। আজকে আমরা অর্থব্যঞ্জকতা বিষয়ে পড়ব। তো আব্দুল বাসের মঙ্গলাচরণটাকে করে নিই, তারপরে শুরু করছি। নিয়তিকৃত নিয়ম রহিতাম লাদৈকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাম নির্মিতিম আদধতি ভারতী কাগ্রে জয়তি। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অর্থব্যঞ্জকতা। অর্থব্যঞ্জকতা মানে কি না, আমরা এর আগে দেখেছি যে ব্যঙ্গ্যার্থ ব্যঞ্জনা বৃত্তির দ্বারা প্রকাশিত হয়। তো কোথা থেকে প্রকাশিত হয় না, ব্যঞ্জক শব্দ থেকে। এটা আমরা পড়েছিলাম। আজকে দেখব শুধুমাত্র ব্যঞ্জক শব্দ থেকেই ব্যঙ্গ্যার্থ প্রকাশিত হয় এমনটা নয়। ব্যঙ্গ্যার্থ কেবল ব্যঞ্জক শব্দ থেকেই যে প্রকাশিত হয় এমনটা নয়। তিন প্রকারের যে অর্থ, অর্থাৎ বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ, এই তিন প্রকারের অর্থ থেকেও ব্যঙ্গ্যার্থ প্রকাশিত হতে পারে। তার উদাহরণ সহযোগে আমরা পড়ব। তো কারিকাতে কি বলা হয়েছে, সর্বেষাম প্রায়শ অর্থানাম ব্যঞ্জকত্বম অপিষ্যতে। অর্থাৎ অন্বয়টা কি বলছে, প্রায়শঃ সর্বেষাম অর্থানাম অপি ব্যঞ্জকত্বম ইষ্যতে। এখানে যে অপি কথাটি আছে এটার জন্য দুই ভাবে অন্বয় করা যেতে পারে। কি কি, আরেকটা হচ্ছে প্রায়শঃ সর্বেষাম অর্থানাম ব্যঞ্জকত্বম অপি ইষ্যতে, এইভাবেও এর অন্বয় করা যেতে পারে। এর অর্থটা কি, অর্থ হচ্ছে প্রায়শঃ অর্থাৎ বেশিরভাগ সময়ই, প্রায় সময়, সর্বেষাম অর্থানাম অপি সমস্ত অর্থগুলোরও, অর্থাৎ সমস্ত অর্থ বলতে বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ, এই অর্থগুলোরও ব্যঞ্জকত্বম ইষ্যতে, এই অর্থগুলো কখনো কখনো ব্যঞ্জক হয়ে যায়। শব্দই যে শুধুমাত্র ব্যঞ্জক হয় এমনটা নয়, কখনো কখনো অর্থও ব্যঞ্জক হয়। কখন হয় না, বক্তা এবং যে বোদ্ধব্য মানে বক্তা এবং শ্রোতা, তার সাথে কোন জায়গাতে কথাটা বলা হচ্ছে, কোন কনটেক্সটে কথাটা বলা হচ্ছে, এগুলোর উপর নির্ভর করে কখনো কখনো বাচ্যার্থ, লক্ষ্যার্থ বা ব্যঙ্গ্যার্থ থেকেও ব্যঙ্গ্যার্থ প্রকাশিত হতে পারে। আর দুই নম্বরটা কি বলছে, প্রায়শঃ সর্বেষাম অর্থানাম, মানে প্রায় সমস্ত অর্থগুলোর ব্যঞ্জকত্বম অপিষ্যতে, ব্যঞ্জকত্বও থাকে, সমস্ত অর্থগুলোর ব্যঞ্জকত্বও থাকে। ধরো এই ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যার্থ ব্যঞ্জনাবৃত্তির দ্বারা প্রকাশিত হয়, এটা আমরা পড়েছিলাম। আজকে কি পড়বো না, বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ, এখান থেকেও ব্যঞ্জনাবৃত্তির দ্বারা ব্যঙ্গ্যার্থ প্রকাশিত হতে পারে। এরপরে আচ্ছা, এই যে কারিকাটি পড়লাম সেখানে প্রায়শঃ এই কথাটি কেন বললেন, এর কারণ দুটি দিয়েছে। কি কি, বক্তা, শ্রোতা, পরিবেশ প্রভৃতির জ্ঞান ছাড়া অর্থ থেকে ব্যঙ্গ্যার্থ বোঝা যায় না। অর্থাৎ সবসময়ই যে বাচ্যার্থ থেকে ব্যঙ্গ্যার্থ প্রকাশিত হবে এমনটা নয়। কখন, কারণ বক্তা, শ্রোতা এবং পরিবেশ কোন সময় কোন বক্তা কাকে কি কথা বলছে সেটার উপরে নির্ভর করে ব্যঙ্গ্যার্থ হবে কি হবে না। দ্বিতীয়ত কি না, সবসময় ব্যঙ্গ্যার্থ ব্যঞ্জক নাও হতে পারে। অর্থাৎ সবসময় ব্যঞ্জক নাও হতে পারে। ব্যঙ্গ্যার্থ কাব্যের রস হলে ব্যঞ্জক হয় না, যখন ব্যঙ্গ্যার্থ কাব্যের রস হয় তখন ব্যঞ্জক হয় না। তাই কারিকাতে প্রায়শ এই কথাটি বললেন। এবং অপি কথাটি কেন বললেন, বলছে অর্থগুলিরও ব্যঞ্জকত্ব থাকে, তা বলা হলো এই অপি শব্দের দ্বারা। শুধুমাত্র যে শব্দগুলোরই ব্যঞ্জকত্ব থাকে তা নয়, অর্থগুলোরও ব্যঞ্জকত্ব থাকতে পারে। আর দ্বিতীয় কারণ কি, অর্থগুলির ব্যঞ্জকত্বও থাকে, অর্থাৎ অর্থগুলি যেমন একদিক দিয়ে ব্যঞ্জক হয়, অপরদিকে সে অর্থও থাকে। যেমন বাচ্যার্থ থেকে যদি ব্যঙ্গ্যার্থ প্রকাশিত হয়, ওই বাচ্যার্থটা একদিক থেকে অর্থ, আবার ওটা একদিক থেকে ব্যঞ্জক হতে পারে। অর্থাৎ একটা জিনিসের মধ্যেই, বাচ্যার্থের মধ্যেই একসময় অর্থত্বও রয়েছে এবং একই সাথে তার সাথে ব্যঞ্জকত্বও রয়েছে। এটাই হচ্ছে এর বক্তব্য। তারপরে কি একটা উদাহরণ দেখতে হবে।
বৃত্তিভাগে কি বলা হয়েছে? তত্র বাচ্যস্য যথা, অর্থাৎ সেখানে একটা উদাহরণ দেখানো হচ্ছে যে বাচ্যার্থের যে ব্যঙ্গার্থ থাকতে পারে তার উদাহরণ কি? আচার্য মহম্মদ একটি তখন ওই তত্র, তত্র বলতে বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থগুলির মধ্যে বাচ্যস্য উদাহরণম যথা, বাচ্যের উদাহরণ দেখানো হচ্ছে। প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে কি না, শব্দব্যঞ্জকতা ও অর্থব্যঞ্জকতা বিষয়ে তৃতীয় উল্লাসে বিস্তারে আলোচনা করেছেন আচার্য মোহাম্মদ। তাহলে এই অর্থব্যঞ্জকতা বা শব্দব্যঞ্জকতা বিষয়ে এখানে আবার আলোচনা করলেন কেন? তার উত্তর খুব সহজ কি, সংক্ষেপ বিস্তারাভ্যাম তু কথয়ন্তি মনীষিণঃ, অর্থাৎ পণ্ডিতেরা কোনো যখন একটা বিশেষ কথা বলতে চান, কোনো একটা তত্ত্ব পরিবেশন করতে চান, তখন ওনারা আগে সেই বিষয়ে একটা সহজ সহজ ছোটভাবে সহজ সরলভাবে একটা আলোচনা করে দেন। তারপরে সেটা ডিটেইলসে আলোচনা করেন। আগে সংক্ষেপে আলোচনা করেন, তারপরে তার ডিটেইলসে আলোচনা করেন। আগে ভূমিকা, তারপরে সম্পূর্ণ জিনিসটা তৃতীয় উল্লাসে আলোচনা করছেন। অর্থাৎ তৃতীয় উল্লাসে এর ডিটেইলসে আলোচনা করা হয়েছে, কিন্তু সংক্ষেপে একদম ভূমিকা মাত্র এই দ্বিতীয় উল্লাসে উনি আলোচনা করলেন। আচ্ছা, এরপর উদাহরণ কি? বাচ্চ যে বাচ্চার্থের যে ব্যঙ্গার্থ হতে পারে, বাচ্চার্থ থেকে যে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে তার উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে এই শ্লোকটি কি, মাতর গৃহোপকরণম অদ্য খলু নাস্তি ইতি সাধিতম ত্বয়া তদ্ভণ কিম করণীয়ম এবমেব বাসর এবমেব ন বাসর স্থায়ী। এই যে শ্লোকটি আছে, এই শ্লোকটির বক্তা হচ্ছে প্রসিত ভর্তৃকা ব্যভিচারিণী বৌমা। প্রসিত ভর্তৃকা বলতে যেই মহিলার স্বামী তার কাছে থাকে না, অর্থাৎ কর্মসূত্রে হোক বা কোনো কাজে হোক সে বিদেশে থাকে, সে হচ্ছে প্রসিত ভর্তৃকা। ব্যভিচারিণী কোনো একটি বৌমার এই শ্লোকটি তার শাশুড়ি মার উদ্দেশ্যে বলেছেন। শ্রোতাকে শাশুড়ি মা, এবং কোন সময় কথাটা বলছেন? গোধূলি বেলাতে। এর উৎস, এই শ্লোকটার উৎস কি? গাথা সপ্ততি। এখানে উত্তর নামক অলংকার রয়েছে এবং ছন্দ হচ্ছে গাথা। আচ্ছা, এই শ্লোকটির অর্থ কি? তার জন্য আগে আমাদেরকে এর অন্বয়টা পড়তে হবে। অন্বয়টা কি? ভো মাত, হে শাশুড়ি মা, অদ্য খলু গৃহোপকরণম ন অস্তি ইতি ত্বয়া সাধিতম, সাধিতম নাম ত্বয়া কথিতম। আজকে আমাদের বাড়ির প্রয়োজনীয় যে জিনিসগুলো, অর্থাৎ শাক, ইন্ধন, চাল, বাড়ির যে প্রয়োজন লাগে সেই সমস্ত জিনিসগুলো ফুরিয়ে গেছে। নাস্তি ইতি ত্বয়া সাধিতম, তুমি এই কথাটা বলেছিলে আমাকে। তদ ভন কিম করণীয়ম, তাহলে বলো এখন কি করতে হবে? এবং এব বাসরহ ন স্থায়ী, এমনিতেই দিন আর বেশি নেই, অর্থাৎ বেলা শেষ হয়ে আসছে। আচ্ছা, এখানে যে তদ ভন কিম করণীয়ম, তাহলে বলো কি কাজ করতে হবে আমাকে, এমন যদি প্রশ্ন বৌমা করে থাকে, তার এই প্রশ্ন মানে এমনটা জিজ্ঞেস করলো কেন? কারণ এই যে বৌমা, সে তার আগেই শাশুড়ি মাকে একবার জিজ্ঞেস করেছিল যে কখন যেতে হবে। তখন শাশুড়ি মা বলেছিল যে মা গচ্ছ ইদানীম কিঞ্চিৎ কর্তব্যম অস্তি তদ উত্তরম প্রেষয়িষ্যামি, এখন যেও না, বাড়িতে কিছু কাজ আছে, ওটা হয়ে যাক তারপরে তুমি যেও। আচ্ছা, এই শ্লোকটার কনটেক্সটটাকে জানতে হবে, তবে এর ব্যঙ্গার্থ বুঝতে পারো। এই যে প্রসিত ভর্তৃকা বললাম, এই যে বৌমা, ধরো সে তার আগের দিনে তার যে উপপতি আছে তাকে ফোন করে বলেছিল যে আগামীকাল বিকেলে 4টার সময় আমরা দেখা করব কোনো একটা পার্কে। তো সেই কথা হয়ে গেছে। এরপর সকাল থেকে এ ওই বিকেলে দেখা করতে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তো কোনো একটা ছুতোতে বাড়ি থেকে বেরোতে হবে, কোনো একটা কারণ দেখিয়ে বাড়ি থেকে বেরোতে হবে, হঠাৎ তো আর বেরিয়ে যাওয়া যায় না। তখন এ শাশুড়ি মাকে বলছে যে মা, আপনি বলেছিলেন যে বাড়িতে প্রয়োজনীয় জিনিসগুলো নেই, ওটা তো আনতে যেতে হবে, তো যাই এখন। ওটা কিছুক্ষণ আগে বলে, ধরো 3টের সময় বলেছে। তখন শাশুড়ি মা বলেছিল এখন যাওয়ার দরকার নেই, একটু পরে যেও, বাড়িতে কিছু কাজ আছে, ওগুলো করে নাও তারপরে যাবে। তো সেই যে প্রশ্নটা, ওই জন্য বলছে তদ ঘন কিম করণীয়ম, তা তুমি যে বলেছিলে কিছু করতে হবে, তা বলো কি করতে হবে? দিন তো শেষ হয়ে আসছে, আমাকে যেতে হবে, নিয়ে আসতে হবে। এই যে এখানে প্রশ্ন দেখে উত্তরটা মনে পড়ছে যে কি ধরনের, কি মানে এখানে যে উত্তরটা বলেছে সেটা থেকে প্রশ্নটা মনে পড়ছে যে মা গচ্ছ ইদানীম কিঞ্চিৎ কর্তব্যমস্তি। তার জন্য এখানে উত্তর নামক একটি অলংকার হয়েছে। উত্তর অলংকার কখন হয় না, যখন বাক্যে কোনো একটা উত্তর দেখে তার প্রশ্নটার অনুমান করা হয়।
তখন হয় উত্তর নামক অলংকার। এখানে বাক্যটা কি, বলো কি করতে হবে, তার মানে কি কিছু কাজ করতে বলেছিল, সেটাই হচ্ছে এখানে উত্তর অলংকার হয়েছে। গৃহ উপকরণ নাম গৃহস্য সম্বন্ধী উপকরণম, বাড়ির প্রয়োজনীয় যে জিনিসগুলো সেটা হচ্ছে উপকরণম। উপক্রিয়তে অনেন ইতি উপকরণম, অর্থাৎ অন্ন ইন্ধন শাকাদি সামগ্রী, অর্থাৎ অন্ন মানে চাল, ইন্ধন মানে কাঠ, শাক মানে বিভিন্ন রেশনের যে দ্রব্যগুলো হয়, এই সমস্ত কিছু কে বলা হচ্ছে গৃহ উপকরণম। আচ্ছা, এখানে এর বাচ্যার্থটা কি, যে এই রমণী কি করতে চায় না, বাড়ির যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বাইরে কিনতে যেতে চায়, এটা হচ্ছে এর বাচ্যার্থ। ব্যঙ্গার্থটা কি না, ব্যঙ্গার্থটা হচ্ছে উপপতি সম্ভোগ বাসনা, অর্থাৎ এর যে উপপতি তার সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা, এটা হচ্ছে এর ব্যঙ্গার্থ। এটা কার দ্বারা প্রকাশিত হলো, ব্যঞ্জনা বৃত্তির দ্বারা প্রকাশিত হলো। তো বাচ্যার্থ হচ্ছে আমি বাইরে যেতে চাই কি জন্য, বাড়ির জিনিসপত্র ফ্রি গেছে সেটা আনার জন্য। আর এর ব্যঙ্গার্থটা কি হচ্ছে না, এই মহিলা তার যে উপপতি, তার যে উপনায়ক, তার সাথে দেখা করতে যেতে চাইছে, এটা হচ্ছে এর ব্যঙ্গার্থ। এটা আমরা কি করে বুঝলাম, এখানে এই যে নায়িকা, এই যে স্ত্রী লোকটি আছে, সে কিন্তু ব্যভিচারিণী, প্রসিদ্ধ ভর্তৃকা, এবং তিনি ব্যভিচারিণী। এবং এর যে ওই জন্য এই কথাগুলো থেকে মনে হলো যে এর বাচ্যার্থ এটা ব্যঙ্গার্থ, ও তার উপপতির সাথে সম্ভোগ করতে চাইছে, এটাই তার ব্যঙ্গার্থ। এখানে বৃত্তিতে কি বলা হচ্ছে, অত্র স্বৈর বিহারার্থিনী ইতি বিয়াজ্যতে। স্বৈর, স্বৈর শব্দের অর্থ কি, স্বৈর বিহার মানে উপপতি সমাগম, অর্থাৎ তার যে উপপতি, তার যে প্রেমিক রয়েছে, তার সাথে সে দেখা করতে যেতে চাইছে, এটাই এখানে ব্যঞ্জনা দ্বারা প্রকাশিত হলো, এটাই তার ব্যঙ্গার্থ। বাচ্যার্থটা এখানে প্রধান নয়, এখানে ব্যঙ্গার্থটা এখানে প্রধান। এই এইভাবে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ প্রকাশিত হয়। এটা বাচ্চের উদাহরণ, যে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে, তার এটা উদাহরণ। পরের ভিডিওতে আমরা দেখব লক্ষ্যার্থ থেকে কি করে ব্যঙ্গার্থ প্রকাশিত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।